পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে 20 পৃষ্ঠার অর্থাৎ 3 অনুশীলনীর যে অঙ্কগুলো গতদিন করে দেওয়া হয়েছিল তার পরবর্তী অংশ থেকে আমি অঙ্কগুলো সমাধা করে দেব। গতদিন তোমাদের প্রশ্নের অঙ্ক 8 নাম্বার পর্যন্ত সমাধা করা হয়েছিল, আজকে 9 নাম্বার থেকে বাকি অঙ্কগুলো তোমাদেরকে সমাধা করে দিই। দেখো 9 এখানে আছে 9, 10, 11 3টি অঙ্ক, অথবা 4টি যদি পারি 4টি, অথবা 2টি পারলে 2টি। দেখি আমরা অঙ্কগুলোকে যতটুকু সম্ভব সমাধা করে দেওয়ার চেষ্টা করব। একটু দ্রুততার সাথে অঙ্কগুলোকে করব, তোমাদের সিলেবাসটাকে টোটালি কমপ্লিট করার চেষ্টা করব নভেম্বরের মধ্যেই। আর তোমাদেরকে বলি, আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি লাইক দেবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো আমি ক্লাসে চলে যাই সরাসরি। 9 নাম্বার ক্লাস। 9 আছে রাজু এবং রনির একত্রে 690টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম আছে। রাজু এবং রনির প্রত্যেকের কতটি করে লিচু আছে? তাহলে এটাকে আমি কিন্তু তোমাদের এর আগেও বলছিলাম যে এগুলো আমরা ধরে নিয়ে অঙ্ক করলে আমাদের অঙ্কটা সহজ হয়, বুঝতে সহজ হয়। এই জন্য আমরা ধরে নিয়ে অঙ্কগুলো সমাধান করে দিয়েছিলাম। এটাও আমরা সে ধরে নিয়ে অঙ্কটা করব। তাই দেখো বই 20 পৃষ্ঠা, এখানে 9 নাম্বার। 9 এখানে আছে রাজু ও রনির একত্রে এতটি লিচু আছে। রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম আছে। তাহলে কার কম আছে? রনির কম আছে। তাহলে যার কম আছে সেটাকে আমরা ধরবো। কম আর বেশি বলতে না, কার অপেক্ষা রনির, মানে রাজু অপেক্ষা রনির কম আছে। তাহলে রনিরটাকে যদি আমরা ধরি তাহলে রাজুরটা কত? যতটুকু কম আছে ওইটুকু আমরা যোগ করলে পেয়ে যাব। তাহলে মনে করি রনির আছে কটি? সুতরাং রাজুর লিচু আছে সুতরাং রাজুর, দেখো রনির যদি থাকে কটি, তাহলে রাজুর কি বেশি আছে না? কতটি বেশি আছে? 86টি বেশি। তার মানে রাজু অপেক্ষা রনির 86টি কম আছে। তাহলে এখানে আমরা যদি রাজুর তাহলে কি 86টা বেশি আছে। তাহলে সুতরাং রাজুর আছে ক যোগ 86টি। এটাকে আমরা এভাবে করতে পারি, অথবা দেখো আমরা এভাবেও লিখতে পারি। মনে করি আমরা যদি রাজুরটাকে আগে ধরি, কটি লিচু, সুতরাং রনির আছে, বলছে কি রাজুর অপেক্ষা রনির 86টি কম আছে। তাহলে রাজুর যা আছে তার চেয়ে 86টি কম। 86 কম মানে এতটি। তাহলে আমরা যদি রাজুর সংখ্যাটাকে মনে করি অর্থাৎ ধরি, তাহলে রনিরটা হবে বিয়োগ, যেহেতু রাজুর চেয়ে রনির কম। অথবা আমরা যদি রনিরটা ধরি তাহলে আমাদের রনির চেয়ে কী হবে? রাজুর তাহলে বেশি না? তাহলে যতটুকু বেশি ঠিক ততটা যোগ করব। তাহলে দুইভাবে অঙ্ক করলে কিন্তু আমাদের হবে। তবে আমাদের বেশি কথাটাকে যেহেতু উচ্চারণ করা নাই, আমরা এই জন্য পজিটিভ না দিয়ে আমরা নেগেটিভ দিয়ে অঙ্কটা করি, অর্থাৎ মাইনাস দিয়ে। যেহেতু কম কথাটা আছে, অতএব কমেরটাই আমরা লিখি। কম মানে কি? বিয়োগ করা। আর বেশি মানে তাহলে আমাদের যোগ করা। রাজুর বেশি আছে এই কথাটা তো বলে নাই, বলছে রাজুর চেয়ে রনির কম আছে। তাহলে রাজুরটাকে আমরা ধরলাম, রনির কম আছে এটাকে ধরলাম। যে কোনো একটা ধরলেই হবে অঙ্কটা। তাহলে আমরা এটা ধরেই করি। তাহলে আমরা ডান পাশে যেটা করছি ওইটাকেই সমাধান করে দিই, ঠিক আছে? তাহলে দেখো এখন আমাকে বলছে কি রাজু এবং রনি প্রত্যেকের কতটি লিচু আছে? আর দুইজনে মিলে আছে 690টি লিচু, ঠিক আছে? তাহলে এখন আমরা লিখি প্রশ্ন মতে, আমরা কিন্তু এটা বাদ দিলাম,
রাজু আর রনি, তাহলে রাজুর হলো কটি আর রনির হলো ক বিয়োগ 86। এই দুইটাকে যোগ করে মোট মোট কত? 690, তাই না? তাহলে এটা হলো রাজুর আর এটা হলো রনির, এই দুজনের মোট আছে 690টি। তাহলে এখন আমরা বা দিয়ে করি, ক আর ক যোগ করলে 2 ক বিয়োগ 86 সমান 690, বা 2 ক সমান 690। তার সাথে এই 86 পাশে বিয়োগ আছে, যদি ডান পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে যোগ 86, বা 2 ক সমান দেখো 6 আর 0 যোগ করলে 6, 8 আর 9 17, 7 হাতের হলো 1, সেই 1 আর 6 7, 770, বা ক সমান 770 ভাগ 2, অথবা 2টাকে আমরা নিচেও দিতে পারতাম, সুতরাং ক সমান 770কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 5 দুগুণে 10, 385। এটা কীভাবে করলাম তোমরা সাইড নোট দেখিয়ে দিবে। 2 দিয়ে 770কে ভাগ করবা, 3 দুগুণে 6 বিয়োগ করলে থাকে 1, আনলাম 7 কেটে, 8 দুগুণে 16 বিয়োগ করলে থাকে 1, আনলাম 0 কেটে, 5 দুগুণে 10, বিয়োগফল আমাদের হলো 0। তার আমাদের ক এর মান আসলো 385। তাহলে ক ধরছি কারটা? রাজু, তাই না? তাহলে সুতরাং রাজুর আছে 385টি লিচু এবং রনির আছে 385 থেকে 86টি কম। বা এখানে কত? 86 আমরা বিয়োগ করব, 6 আছে কত হলে 15 হবে, 9 হলে হাতের হলো 1, 9 আছে কত হলে 18 হবে, 9 হলে হাতের হলো 1, 1 আছে কত হলে 3 হবে 2, তাহলে 299টি উত্তর। রাজুর আছে ওইটা 385টি এবং রনির আছে কত? 299টি। শেষ। তাহলে এভাবে তোমরা অঙ্কটাকে সমাধান করে দিতে পারো। তবে আমি এটাকে এই বাম পাশেরটা যেহেতু আমি করলাম না এইভাবে, অতএব এটাকে মুছেই দিলাম, ঠিক আছে? আর এই অঙ্কটা আমাদের কত নাম্বার অঙ্ক? আমরা যেটা করলাম এটা হলো 9 নাম্বার অঙ্ক, আমি এখানে 9 নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে? হয়ে গেল আমাদের এটা। এবারে এই পাশে যেহেতু জায়গা আছে, এই পাশে আমি আরেকটি অঙ্ক করি। তাহলে আমাদের বোর্ডে এই জন্য আমি একটি সাইড করে করলাম, যেন একটি অঙ্ক আরেকটা এই পাশে দেখাতে পারি। তাহলে এটা তোমরা তুলে নাও। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। একেবারেই সহজ অঙ্ক, এ জাতীয় অঙ্ক তোমাদের এর আগেও আমি সমাধান করে দিয়েছি। তো ঠিক আছে, এর পরবর্তী অঙ্কটি দেখো, 10 নম্বর। মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? তাহলে এখানেও আমরা মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পুত্রের বয়সটাকে যদি আমরা ধরি তাহলে মায়ের বয়স কী হবে? পুত্রের বয়সকে যদি মনে করি ক বছর, তাহলে মায়ের বয়স কত হবে? ক এর সাথে 3 গুণ, অর্থাৎ 3 ক বছর হবে মায়ের বয়স। তারপর আমরা এই দুইজনের যোগফল কত? ক আর 3 ক, এই দুইটার যোগফল হলো 60। ওখান থেকে সমাধান করে আমরা ক এর মানটা বের করলে আমাদের বের হয়ে গেল। একেবারেই সহজ অঙ্ক, এভাবে ধরে করলে অঙ্কগুলো সবচেয়ে সহজ হয় তোমাদের জন্য। দেখো 10 নাম্বার। মনে করি পুত্রের বয়স ক বছর, তাহলে সুতরাং মায়ের বয়স কত হবে? 3 গুণ ক, বা 3 ক বছর। এটাকে না দেখাইলেও পারতাম, সরাসরি 3 ক লিখে দিলেও হতো, মানে 3-এর সাথে ক গুণ করলে 3 কই হয়। কিন্তু প্রশ্ন মতে এখন আমরা লিখি
প্রশ্নে কি বলছে? দুইজনের বয়সের সমষ্টি কত? মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। তাহলে এখানে আমরা লিখি প্রশ্ন মতে দুজনের সমষ্টি মানে যোগফল। পুত্রের বয়স হলো ক যোগ মায়ের বয়স 3ক, এই দুইটার যোগফল কত? 60, তাই না? তাহলে বা একটা ক আর 3টা ক, মোট কয়টি ক হলো? 4টি ক, সমান সমান 60। বা ক সমান সমান কী হবে? হ্যাঁ, তাহলে এখানে এই 4 লিখে ক 4 গুণ কয়ের 4 গুণ সমান 60। তাহলে শুধু একটা ক সমান কত হবে? তাহলে এই 4টা যদি ও পাশে চলে যায়, এটা গুণাকার আছে পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে 60 ভাগ 4, সুতরাং ক সমান সমান 4 15 60। এটা আমরা ইচ্ছা করলে না দেখালেও পারি রাফটা। কারণ কি, 4-এর ঘরের নাম তো 4 10 পর্যন্ত আছে, 4 10 40, কিন্তু 15 ঘরের নাম তো আমরা জানি 4 15 60। আমরা যতক্ষণ পর্যন্ত নামটা জানি ততক্ষণ পর্যন্ত, যেমন এখানে 2-এর ঘরের নাম তো আমরা জানি, কিন্তু 385 ঘরের নাম তো তার আমরা জানি না। আমরা সর্বোচ্চ জানি 20-এর ঘর পর্যন্ত। 20 দুগুণে 40ও যদি থাকতো আমরা সেক্ষেত্রে রাফ দেখাতাম না। এই জন্য 20-এর ঘরের পরের যে নামতাগুলো আছে সেগুলি যদি এরকম আমাদের গুণফল বা ভাগফল কোনো কিছু আসে, সেটা অবশ্যই আমরা রাফ দেখিয়ে দেবো। আর বাদ বাকিগুলো আমরা রাফ ইচ্ছা করলে না দেখালেও পারি। তাহলে ঠিক আছে, কয়ের মান আসলো আমাদের 15, ঠিক আছে। তাহলে সুতরাং এই কটা কার মান ধরছি আমরা? পুত্রের বয়স। সুতরাং পুত্রের বয়স, পুত্রের বানানটা কি রস্যকার দিয়ে লিখছে না দীর্ঘকার দিয়ে? রস্যকার। তাহলে এখানে আমাদের এই রস্যকার দিয়েই লিখতে হবে। সুতরাং পুত্রের বয়স 15 বছর এবং মায়ের বয়স 15 গুণন 3 বছর, বা 3 15 45 বছর। এটা আমরা বের করলাম। বের করার পর আবার উত্তরটাও লিখতে হবে। উত্তর, পুত্রের বয়স 15 বছর এবং মায়ের বয়স 45 বছর। এটি আমাদের অ্যান্সার। তাহলে আমাদের দেখো 9 এবং 10 দুইটি অঙ্ক কিন্তু খুব সহজেই অল্প সময়ের মধ্যেই আমরা এটাকে সমাধান করে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমি এর পরের অঙ্কটাও তোমাদের করে দিই, তাহলে এটা আমরা মুছে দিতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছো, একেবারেই সহজ অঙ্ক। এই দুটি কিন্তু আমরা মুছে দিলাম। তোমরা যদি উঠিয়ে সারতে না পারো তাহলে স্ক্রিনশট দিয়ে রাখো, পরবর্তীতে অঙ্কটাকে তোমরা উঠিয়ে নিও, ঠিক আছে। আমি এটাকে মুছে দিলাম। দেখো 9 10 হলো এবং 11 নম্বরে এখানে আবার একটা কথা বলে দেওয়া আছে, ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3। তাহলে ভাজ্য কত? তাহলে এখানে কিন্তু ভাজক, ভাগফল এবং ভাগশেষ, ভাজ্য 4টি জিনিস আছে। সেই 4টি জিনিসের মধ্যে যে কোনো 3টি যদি জানা থাকে তাহলে একটি আমরা বের করতে পারি সহজেই। আর এই বের করতে হলে এগুলি আমার কিন্তু একটা সূত্র জানতে হবে। এখন সূত্রগুলো মুখস্থ করতে হবে। সেই সূত্রগুলো কি তোমাদেরকে আমি দিয়েছিলাম কিনা সেটা জানি না, মনেও নাই। ভাগের ক্ষেত্রে ভাগের অঙ্ক করার সময় তো এগুলি দিয়ে দেওয়ার কথা ছিল। সেটা হলো, দেখো আমরা জানি ভাজ্য আমরা একটি ভাগ অঙ্ক করি। এই পাশে থাকে কি ভাজক, এই পাশে ভাজ্য, আর এই পাশে ভাগফল। ভাগফল এই পাশে লিখি অথবা উপরেও লিখি।
এ পাশেও লিখলে হয়, এ পাশেও লিখলে হয়, তার মানে এই দুইটি আমরা একই জিনিস, ঠিক আছে, যে হয় এই পাশে আর না হলে এই পাশে। আর নিচে যেটা থেকে যায় এটা হলো ভাগশেষ। এই তো, তাহলে এটা এই নিঃশেষে যদি আমাদের বিভাজ্য না হয়, যদি আমাদের ভাগশেষ থেকে যায়, তাহলে আমাদের এক ধরনের সূত্র প্রয়োগ করতে হয়। আর নিঃশেষে যদি বিভাজ্য হয়, সেক্ষেত্রে আমাদের আর এক ধরনের সূত্র আছে, সেগুলি তোমাদের আমি একটু দেখিয়ে দিই। দেখো, আমাদের নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে বিভাজ্য না হলে যদি ভাগশেষ থেকে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের ভাজ্য সমান কী হবে? ভাজ্য সমান সমান আমরা জানি এই ভাজক আর ভাগফল দুইটা গুণ করব, ভাজক গুণ ভাগফল, এই দুটাকে গুণ করে যা রেজাল্ট আসবে তার সাথে আমরা কি করব? এই ভাগশেষটাকে যোগ করব। এটা হলো আমাদের ভাজ্য নির্ণয়ের সূত্র, ঠিক আছে। তাহলে আমাদের ভাজ্য নির্ণয়ের সূত্রটা যদি আমরা বের করতে পারি, তাহলে এখান থেকে আমরা বাকি তিনটা সূত্র বের করতে পারি। তাহলে এখানে আমাদের কয়টা জিনিস রয়ে গেলো? ভাজ্য, ভাগশেষ, ভাগফল, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, চারটি। এই চারটির মধ্যে যে কোনো তিনটি যদি আমাদের জানা থাকে, তাহলে আরেকটি অজানা যদি থাকে সেটাকে আমরা বের করতে পারবো। কিন্তু দুইটি জানা রইলো, আর বাকি দুইটি বের করতে বললে সেটা কিন্তু আমরা পারবো না। আমাদের মিনিমাম তিনটি জানা থাকতে হবে। তিনটি জানা থাকলে আমরা চতুর্থটি ইজিলি বের করতে পারবো। তাহলে যদি আমাদের বিভাজ্যের ক্ষেত্রে অবিভাজ্য যদি থেকে থাকে, অর্থাৎ ভাগশেষ যদি থেকে থাকে, তাহলে আমাদের এই জাতীয়। আর যদি ভাগশেষ না থাকে, তাহলে তো আমাদের এটা না থাকলে আমাদের হবে কয়টা? তিনটে। এই তিনটে আমাদের দুইটা জানা থাকলে আরেকটা আমরা বের করতে পারবো। তাহলে আমাদের এখানে দেখো, ভাজ্য নির্ণয়ের সূত্র এটি, তোমরা লিখে নাও এগুলি। আজকাল অঙ্ক করাবো না, এটি আমি এগুলিকে বুঝিয়ে দিই। এরপর দেখো, আমার যদি বলি ভাজক নির্ণয়ের সূত্র কি? ভাজক নির্ণয়ের সূত্রটা কি হবে? দেখো, আমি এটা মনে নাই, যার জন্য আমি বানাই নিলাম, ঠিক আছে। বানানোর প্রক্রিয়াটা তোমাদেরকে আমি শিখিয়ে দেবো। যদি তোমাদের দেখো আমার সূত্রটা মনে নেই, অরিজিনালি সূত্র কিন্তু একটা, এগুলি কিন্তু সূত্র না, এগুলি আমরা তৈরি করছি, যার জন্য এগুলিকে বলা হয় অনুসিদ্ধান্ত। তাহলে তৈরি যেগুলি করা হয় সেগুলিকে অনুসিদ্ধান্ত বলে। আর সেই তৈরিটা আমি অসংখ্যভাবে এই চারটি আমরা বানাতে পারি। সে বানানোর জন্য আমাদের যে প্রক্রিয়াগুলো সেগুলিকে অনুসিদ্ধান্ত বলে। আর এই অনুসিদ্ধান্তটা তোমরা নিজেরাও বানাতে পারবে, আমি সেটা শিখিয়ে দেবো। তার আগে আমি একটু লিখে নিই আরও দু একটি। যেমন ভাজকটা লিখলাম কি, আর একটা ভাগফল, ভাগফল সমান সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ, ভাগ, এখানে ছিল ভাগফল, এখন হবে ভাজক, ঠিক আছে। আবার যদি বলি ভাগশেষ সমান কত হবে, সেটাও আমরা বলতে পারি। দেখো, তাহলে ভাগশেষ সমান সমান কত হবে? ভাজ্য ভাগ ভাজক গুণন ভাগফল। তাহলে এইভাবে আমাদের অরিজিনালি সূত্র এটি, আর এই সূত্র থেকে বাকি তিনটি আমরা অনুসিদ্ধান্ত, লিখে দিলাম, ঠিক আছে। তাহলে এই সূত্র থেকে আমরা এই তিনভাবে এগুলিকে বানাতে পারি। তাহলে এইগুলিকে আমরা কিভাবে বানাবো সেই জিনিসটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। যেমন ভাজ্য সমান আমাদের এটা অরিজিনাল সূত্র একটাই, তোমরা মনে রাখবে, আর বাকিগুলো মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে তোমরা যেন বানাতে পারো, সেই বানানোর প্রক্রিয়াটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, আমাদের ভাজ্যটা বাম পাশে লিখছিলাম, আমাদের প্রথম সূত্রটা আমরা কি লিখলাম এখানে? ভাজক গুণন ভাগফল যোগ
ভাগশেষ, তাই না? এই দুটো গুণ করে তার সাথে যোগ ভাগশেষ সমান সমান আমরা শিখছিলাম ভাজ্য, তাই না? এই ভাজ্যটা বাম পাশে লিখছিলাম, আমি ডান পাশে লিখলাম, একই কথা। আমি সম্পূর্ণটাকে বাম পাশে লিখে, বাম পাশে ভাজ্য না লিখে ওই পাশে লিখে দিছি। এখন আমার এই তিনটার মধ্যে যে কোনোটি আমি বের করতে পারি। যেমন ভাজক বের করবো, এই যেখানে আমি ভাজক বের করলাম একবার, ভাগফল বের করলাম একবার, ভাগশেষ বের করলাম একবার। তাহলে এই তিনটা সূত্র আমি বের করলাম এখান থেকে। তাহলে এখান থেকে আমি যখন ভাজকটাকে বের করব, তাহলে ভাজক বের করতে হলে আমাকে কী করতে হবে? ওই পাশে যেটা আছে, আমার ওই পাশে কি আছে? ভাজ্য আছে না? সেই এই ভাগশেষটা আমরা ওই পাশে যদি নিয়ে যাই, এটা যোগ আছে, তাই না? আচ্ছা, আর এক লাইন বেশি করি। ভাজক গুণন ভাগফল সমান সমান কী হবে? শুধু এই দুইটার গুণফল যদি বের করতে চাই তাহলে কি হবে বলো? তাহলে আমাদের ভাজ্য, এই ভাগশেষটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে এটা যোগ আছে, তাহলে ওই পাশে গিয়ে হবে যাবে কি? বিয়োগ। ভাগশেষ হয়ে যাবে না? তাহলে আমাদের ভাজ্য বিয়োগ ভাগশেষটা বের হয়ে গেল। এখন আমার দরকার, আমার তো এখান থেকে দুইটা বের করবো না, আমি বের করবো একটা। তাহলে আমি বের করবো কি? ভাজক। ভাজক বের করতে হলে আমাকে কি করতে হবে? ওই পাশে যে দুইটা আছে আর এই দুইটা গুণ, এই গুণের থেকে ভাগফলটাকে আমরা ওই পাশে নিয়ে নেব। তাহলে এই ভাগফলটা গুণ আকার আছে, ওই পাশে যদি নিয়ে যায় তাহলে সেটা কী হয়ে যাবে? ভাগ আকার হয়ে যাবে না? তাহলে ওই পাশে আমাদের আছে কি? ভাজ্য বিয়োগ ভাগশেষ। ভাজ্য বিয়োগ ভাগশেষ তো আছেই ওই পাশে, আর এইটাকে ওই পাশে নিয়ে গেলে এটা আছে কি? গুণ। তাহলে ওই পাশে গিয়ে হয়ে যাবে কি? ভাগফল। তাহলে দেখো, আমার যদি কোনো একটি অঙ্কে বইতে ভাজ্য, ভাগশেষ এবং ভাগফল এই তিনটি জিনিস যদি জানা থাকে, সেই তিনটি মান বসাই দিলে আমরা ভাজক বের করতে পারবো। আবার যদি ভাজক, ভাগফল এবং ভাগশেষ এই তিনটি জানা থাকে তাহলে আমি ভাজ্যটা বের করতে পারবো। আবার যদি দেখো, আমার এখান থেকে ভাজক বের করার সূত্র এটা দেখলাম, একইভাবে আমার ভাগফল বের করার সূত্রটা কি? এখানে ভাজক না লিখে আমি যদি এখানে ভাগফল লিখতাম, তাহলে এই ভাজকটা আমার গুণ আকারে, তাহলে ওই পাশে গিয়ে কী হয়ে যাবে? ওই পাশে গিয়ে ভাজকটা হয়ে যাবে ভাজক হয়ে যাবে ভাগ। দেখো যে ভাগফল নির্ণয়ের সূত্রটা ভাজক, আর ভাজক নির্ণয়ের সূত্রে দিছি ভাগফল। একইভাবে দেখো, আমার যদি ভাগশেষটা বের করতে বলতো এখান থেকে, তাহলে আমরা কী করতাম? ভাগশেষ বাম পাশে রেখে আর এই দুইটাকে ওই পাশে নিয়ে নিতাম। আর দুইটাকে ওই পাশে নিয়ে নিতে হলে আমাদের কী করতে হতো? দেখো, ভাজ্য থেকে আমরা বিয়োগ করতাম কি? ভাজক গুণন ভাগফল। ভাজ্য থেকে বিয়োগ করতাম, ও এখানে আমি কী করছি? ভাগ দিছি না এটা। তাহলে ভাজ্য থেকে বিয়োগ করতাম ভাজক গুণন ভাগফল। তাহলে ভাজক আর ভাগফল দুইটাকে গুণ করে যা পাবো সেটাকে আমরা বিয়োগ করবো কার থেকে? ভাজ্য থেকে। এখানে ভাগ না, কিন্তু এটা বিয়োগ। ঠিক আছে, আমি মনে মনে করছি বিয়োগ, কিন্তু দুইটা ফোঁটা দিয়ে দিছি, ভাগ চিহ্ন দিয়ে দিছি, কিন্তু অরিজিনালি ভাজ্য বিয়োগ ভাজক গুণন ভাগফল। তাহলে আমরা এখান থেকে আমরা কতগুলো সূত্র বানাতে পারি। তাহলে এই সূত্রগুলো বানানোর প্রক্রিয়াটাও তোমাদের দেখাই দিলাম। আর যদি মনে করো প্রক্রিয়া অনুযায়ী তোমরা বানাতে পারবে না, সেক্ষেত্রে তোমরা মুখস্থ করতে হবে অবশ্যই। আর যদি বানাতে পারো তারা মুখস্থ না করলেও চলবে, শুধু একটা মুখস্থ করলেই চলবে। ঠিক আছে, এটা হলো আমাদের যদি নিঃশেষে বিভাজ্য না হয়, অর্থাৎ কোনো একটা অঙ্কে আমাদের ভাগশেষ যদি থেকে যায় তাহলে এই সূত্র। আর যদি ভাগশেষ না থাকে কিছুই, তাহলে তো আমাদের সূত্রটা আর এটা হবে না, আমাদের সূত্রটা আর একটু ছোটো হয়ে আসবে তখন। দেখো, এটা হলো আমাদের নিঃশেষে বিভাজ্য না হলে। আরেকটা দিয়ে দিই, নিঃশেষে বিভাজ্য হলে আমাদের ভাজ্য নির্ণয়ের সূত্র কি? ভাজক গুণন ভাগফল। শেষ, 1 নম্বর গেল। 2 নম্বরে শুধু ভাজক যদি বের করতে চাই, ভাজক সমান সমান ভাজ্য ভাগ ভাগফল। 3, শুধু ভাগফল যদি বের করতে চাই, ভাজ্য ভাগ ভাজক। শেষ। তাহলে আমাদের এটা কিন্তু আমাদের এই তিনটেই। আর যদি নিঃশেষে বিভাজ্য থাকে, ভাগশেষ থাকে, তাহলে হয় আমাদের 4টি। কারণ 4টি মান আমাদের যে কোনোটা বের করতে বলে এই 4 ভাগের যে কোনো একভাবে আমরা অঙ্কগুলোকে সমাধান করতে পারি। আর যদি বিভাজ্য না থাকে, বিভাজ্য হয়ে যায়, অর্থাৎ কোনো ভাগশেষ থাকে না, এরকম কোন অঙ্কগুলো, যেমন মনে করো 15কে আমরা 3 দ্বারা ভাগ করলাম, তাহলে 3 5 15। এখানে তো কোনো আমাদের ভাগশেষ রইল না, তাহলে এখানে ভাজ্য কোনটা? 15 সমান কি? এই 3 আর 5 দুইটাকে গুণ করে আমরা 15 পেলাম। এই দেখো 3 আর 5। একইভাবে ভাজকটা কোনটা? ভাজ্য ভাগ ভাগফল। তাহলে এখানে ভাজক মানে 3, এটা বের করতে হলে আমাদের কি? এই 15কে 5 দ্বারা ভাগ করলে 3 পাওয়া যাবে।
আবার এই 15কে 3 দ্বারা ভাগ করলে 5 পাওয়া যাবে, সেই জিনিসগুলো এখানে দেখালাম। আর যদি এখানে আমাদের 15 না থাকে, এখানে 16 থাকতো, তাহলে আমাদের ভাগশেষ থেকে যেতে করতো 1, তাহলে সেক্ষেত্রে আমাদের এই সূত্র প্রয়োগ হতো। দেখো ভাজ্য সমান কি, ভাজক আর ভাগফল দুটা গুণ করলাম, 3 5 15, তার সাথে যোগ করলাম ভাগশেষ, যোগ কত 1, তাহলে 3 5 15 আর 1 16, কি ভাজ্যটা তাহলে আমাদের 16 চলে আসলো না। একইভাবে ভাজক এই 3, এই ভাজকটাকে বের করতে চাই যদি, তাহলে আমরা কী করব, এই 16কে 15 দ্বারা আগে ভাগ করব, না ভাজ্য থেকে আগে ভাগশেষ বিয়োগ করব। ভাজ্য কত 16 থেকে 1 বিয়োগ করলে কত থাকে 15, সেই 15কে 5 দ্বারা ভাগ করলে এই 3 পাওয়া যাবে। এই যে একইভাবে যদি আমরা ভাগফল বের করতে চাই, অর্থাৎ 5 ভাগ বের করতে চাই, তাহলে কী করবো, এই 16 থেকে 1 বিয়োগ করলে কত থাকে 15, সেই 15কে আমরা 3 দ্বারা ভাগ করলেই ওই 5 পেয়ে যাব। এই যে এটা থেকে এটা বিয়োগ করে তারপরে ভাগ, দেখছো। একইভাবে ভাগশেষ যদি বের করতে চাই, তাহলে ভাজ্য থেকে এই দুইটার গুণফল বিয়োগ করব। তাহলে এই ভাজ্য থেকে আমরা এই 3 আর 5 দুইটার গুণফল কত 15, সেই 15কে বিয়োগ করব 16 থেকে 15 বিয়োগ করলে আমরা 1 পেয়ে যাব। এই যে ভাগশেষ। তাহলে আমরা এভাবে করে আমরা ভাগশেষ এবং যদি বিভাজ্য না হয়, তাহলে এই জাতীয় অঙ্কে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে আমরা অঙ্ক করব। দেখো আমি আগেও হয়তোবা তোমাদের এই ভাগের চ্যাপ্টারে অঙ্ক করতে গিয়ে আমি হয়তোবা সূত্র দিয়েছি কিনা আমার মনে নাই, কারণ অনেক আগে এই ক্লাসগুলো করাইছি। যদি না দিয়ে থাকি ভুলেও যেতে পারি, এজন্য আজকে আবার দিয়ে দিলাম, ঠিক আছে। সূত্রগুলো এটা দিলাম এই কারণেই, আমার এখানেই দেখো 11 নম্বর অঙ্কটি করতে এসে আমার সূত্রটা কাজে লাগলো। অতএব 11 নম্বর অঙ্কটা কিন্তু আজকে করলাম না, সময় চলে গেছে আমার অনেক, যার জন্য আগামী ক্লাসে তোমাদের এই অঙ্কগুলো করে দেবো। 11 নম্বর 12 নম্বর এরকম আমাদের যে কোনো অঙ্কই আসুক না, 2টি করলে 3টি করলে দেখাগুলো হাজার অঙ্ক আসুক, সবই তোমরা পারবে। আমি তোমাদেরকে আগে বেসিক জিনিসগুলোকে তোমাদেরকে বুঝিয়ে দিয়ে নিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। তার আগে আরেকটি বলি, তোমরা এইটা অবশ্যই এই জিনিসগুলোকে খাতায় নোট করে রাখবে, লিখে রাখবে। এগুলি কিন্তু কোনো অবস্থাতেই তোমরা খাতায় থেকে কোনো অবস্থাতে রিমুভ করবে না, এটা অবশ্যই রেখে দেবে। তা ঠিক আছে, সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি লাইক দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে।